সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ। আজকে তোমাদের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি ক্লাসের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের একটি অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। আজকের এই বিজ্ঞানের প্রযুক্তির এই উৎকর্ষতায় আমরা বসবাস করছি, আর এই প্রযুক্তির এই উৎকর্ষতার মূলে রয়েছে সংখ্যা পদ্ধতি। তোমরা বেগম সুফিয়া কামালের দুটি লাইন হয়তো তোমাদের মনে আছে। উনি বলেছিলেন, তোমাদের ঘরে আলোর অভাব কভু নাই হবে আর, আকাশ আলোক বাঁধিয়ে আনিবে দূর করিবে অন্ধকার। 1929 সালে কবি কাজী নজরুল ইসলাম উনি বলেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। আজ আমরা প্রযুক্তির কল্যাণে বিশ্বজগৎকে আমরা হাতের মুঠোয় নিয়ে এসেছি। এই হাতের মুঠোয় নিয়ে আসার পিছনে সংখ্যা পদ্ধতির একটি বড় অবদান রয়েছে। তো আজকে আমি সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। সংখ্যা পদ্ধতি আমরা সংখ্যা কি জিনিস, কোন একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য কিছু প্রতীক দরকার। সেই প্রতীকগুলোকে বলা হয় কি অঙ্ক, আর কতগুলো অঙ্কের সমষ্টি হচ্ছে একটি সংখ্যা। এবং এই সংখ্যা নিয়ে আলোচনা, সংখ্যা নিয়ে গণনা এবং সংখ্যার ব্যবহারই হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতিকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নন পজিশনাল এবং অপরটি হচ্ছে পজিশনাল। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা জানি এটা একটা রোমান সংখ্যা, এর মান হচ্ছে 5। আমরা যদি এই সংখ্যার সামনে দুইটা 1 যোগ করি তাহলেও এই সংখ্যার মান থাকছে 5। আবার এই সংখ্যার আগে যদি একটা 1 যোগ করি তবুও এই সংখ্যার মান হচ্ছে 5। তাহলে আমরা দেখলাম অবস্থানের কারণে এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না, তাই এটাকে বলা হয় নন পজিশনাল। তো রোমান সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি নন পজিশনাল পদ্ধতি, যেখানে অবস্থান হোক এই ভির মান হচ্ছে কত? 5। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যার যোগফলটাকেই ওই সংখ্যা মান প্রকাশ করা হয়। তো আমরা যদি পজিশনাল সংখ্যা দেখি, যে একটি সংখ্যা যদি আমি দেখি 5 to 5, এক্ষেত্রে এই 5-এর মান হচ্ছে একক। আমরা এই 5-এর মান 5ই থাকবে। এই 2-এর মান হচ্ছে কি দশক, তাহলে এই 2-এর মান হচ্ছে কত? 20। আর এই 5-এর মানটা হচ্ছে কি শতক, তাহলে এর মান হচ্ছে 5 শতক। তাহলে আমরা বুঝতে পেরেছি এই 5-এর মান আর এই 5-এর মান কিন্তু এক নয়। এই 5-এর মান হচ্ছে শুধুমাত্র 5ই, আর এই 5-এর মান হচ্ছে কত? 500। তাহলে এই যে পদ্ধতিটা, এটা একটা পদ্ধতি যেটা হচ্ছে দশমিক পদ্ধতি। আমরা সাধারণত যে পদ্ধতিটা ব্যবহার করে থাকি, তাহলে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি প্রথমত দুই প্রকার। প্রথম হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটাকে বাংলায় বলা হয় কি অস্থানিক। আর পজিশনালকে তাহলে বলা হচ্ছে কি স্থানিক পদ্ধতি। তাহলে আমরা বুঝতে পেরেছি নন পজিশনাল হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি যে তার পজিশন যেখানেই থাক না কেন তার মান অলওয়েজ সেম থাকবে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতি যেখানে প্রত্যেকটা সংখ্যার অবস্থানের উপর
তার মান কি করে ভ্যারি করে। যেমন আমরা এখানে এটা এক্সাম্পল হিসেবে দিলাম, তোমরা বুঝতে পেরেছ যে এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা পদ্ধতি আমরা বললাম রোমান সংখ্যা। আবার মিশরীয়, তোমরা জানো যে মিশরীয় একটা পদ্ধতি আছে হায়ারোগ্লিফিক। এই হায়ারোগ্লিফিক পদ্ধতিতে যে বিভিন্ন চিত্র, বিভিন্ন প্রাণীর চিত্রকে সংখ্যা মান হিসেবে ধরা হয়, সেই মিশরীয় হায়ারোগ্লিফিক পদ্ধতিটা হচ্ছে একটি নন পজিশনাল পদ্ধতি। আর রোমান সংখ্যা সেটাও একটি নন পজিশনাল পদ্ধতি। তো আমাদের আজকের মূল আলোচনা বিষয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যাকে আমরা ব্যবহার করি বর্তমান সময়ে। দেখা যায় যে ওই হায়ারোগ্লিফিক পদ্ধতি এবং রোমান পদ্ধতি এগুলো জাস্ট আমরা ব্যবহার করি, কিন্তু ডিজিটাল ডিভাইসে আর কোনো ব্যবহার নেই। তো আমরা এবার পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে দশমিক পদ্ধতি। এই দশমিকের আরেক নাম হচ্ছে ডেসিমেল। দ্বিতীয় হচ্ছে বাইনারি পদ্ধতি। এই বাইনারি, এটার বাংলায় বলা হয় দ্বিমিক। অক্টাল পদ্ধতি, অক্টাল এটাকে বলা হয় অষ্টমিক। এবং আরেকটি হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির মোট 4টি প্রকার আছে। এই 4টি প্রকারের মধ্যে আমরা প্রথম দেখলাম দশমিক বা ডেসিমেল, বাইনারি বা দ্বিমিক, অক্টাল বা অষ্টমিক, এবং আরেকটি হচ্ছে কি হেক্সাডেসিমেল পদ্ধতি। তাহলে একটি সংখ্যা পদ্ধতিতে কিছু মৌলিক প্রতীক থাকবে। যেমন দশমিক বা ডেসিমেল পদ্ধতিতে মৌলিক প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কয়টি সংখ্যা? 10টি সংখ্যা। এই 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যার মধ্যে 0 থেকে 9 মোট 10টি সংখ্যা বা মৌলিক প্রতীক আছে। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেখব, বাই শব্দের অর্থ হচ্ছে 2। এখানে 0 এবং 1 দুটি অঙ্ক আছে, যার ভিত্তি বা বেজ হচ্ছে কত? 2। অক্টাল বা অষ্টমিক, এখানে সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত, মোট হচ্ছে 8টি সংখ্যা। এবং হেক্সাডেসিমেল, এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে হেক্সা আর একটা হচ্ছে ডেসিমেল। তাহলে হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, আর ডেসিমেল শব্দের অর্থ অলরেডি আমরা জেনেছি 10। তাহলে এখানে টোটাল 0 থেকে 9 পর্যন্ত, আমরা যে ডেসিমেলের মধ্যে যে অঙ্কগুলো ছিল 0 থেকে 9, এইখানেও ডেসিমেল শব্দটা আছে। সো এখানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আছে, এবং অতিরিক্ত 6টি অঙ্ক আছে, A, B, C, D, E এবং F। তাহলে টোটাল হচ্ছে 16টি সংখ্যা। আমি আবার বলছি যে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি। এই 10কে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তো সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কি? যে কোনো একটি সংখ্যা পদ্ধতি যতগুলো সংখ্যা নিয়ে গঠিত, তার মোট অঙ্ক বা মোট প্রতীকগুলোকে একত্রে যতগুলা প্রতীক হয় তার মোট পরিমাণকে বলা হয় কি? ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তাহলে আমরা বলতে পারি দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10, বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, এবং হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। আমি আবারও হেক্সাডেসিমেলটা বলছি যে ডেসিমেলের 10টি অঙ্ক এখানে আছে, আর হেক্সা 6টি। মূলত এই 6টি প্রতীককেই বলা হচ্ছে কি হেক্সা। আমরা যদি কোনো গাণিতিক বিশ্লেষণ করি তাহলে এই সংখ্যাগুলোর কিন্তু মান নিতে হবে। তো এই সংখ্যাগুলোর কি কি মান ধারণ করে? যেমন 9-এর পরে A হচ্ছে 10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15। তো এই সংখ্যাগুলোর এই মানগুলা ধরে কিন্তু আমরা গাণিতিক যে কোনো ক্যালকুলেশন আমরা করব। আমি এবার প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসো দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা যদি দশমিক সংখ্যা লিখি তাহলে
এক্ষেত্রে আমাদের 10টি অঙ্ক লিখতে হবে। যে প্রথম অঙ্কটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 আর হচ্ছে 9। তো টোটাল দশমিক পদ্ধতিতে এখানে কতগুলো সংখ্যা আছে? 10টি সংখ্যা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে আমরা 0 থেকে যদি কাউন্ট করি তাহলে 9 পর্যন্ত টোটাল অঙ্ক হচ্ছে কতগুলা? 10। এই জন্য দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে কত? 10। এবার বাইনারিতে আসো, যে বাইনারিতে মাত্র 2টি অঙ্ক আছে, 0 এবং 1। তাহলে আমরা দেখলাম যে এই দুইটি সংখ্যাকে আমরা বলতে পারছি কি শুধু বাইনারি। তো এই বাইনারি সংখ্যার পরে আসা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে একদম 7 পর্যন্ত। তাহলে 0 থেকে 7 পর্যন্ত টোটাল অঙ্ক আছে কতগুলা? 8টি। আর একদম 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে কি দশমিক পদ্ধতির সংখ্যা। এবার দেখো হেক্সাডেসিমেল, এই 9 এর পরে আরো 6টি অঙ্ক A B C D E এবং F। তাহলে আমরা দেখতে পেলাম যে টোটাল সংখ্যাগুলো কিভাবে আছে। যে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা, এর মধ্যে 0 এবং 1 হচ্ছে বাইনারি সংখ্যা, 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টাল সংখ্যা, আর 0 থেকে 9 এবং এর সাথে A থেকে F পর্যন্ত 6টি, সব মিলে 16টি সংখ্যা হচ্ছে কি হেক্সাডেসিমেল। এবার আমরা দেখব যে একটি সংখ্যাকে বেস দ্বারা কিভাবে প্রকাশ করা হয়। যেমন একটি সংখ্যা যদি আমরা লিখি 1010 আর বেসটাকে আমরা যদি এখানে 2 দেই, তাহলে এই 2 দ্বারা বোঝাচ্ছে এটা একটি বাইনারি সংখ্যা। যদি আমরা একটি সংখ্যা 596, তাহলে এইটাকে আমরা দিতে পারি কি 10, একটি দশমিক সংখ্যা। যদি আমরা লিখি 567, এটা একটি অক্টাল সংখ্যা। এবং একটি সংখ্যা যদি লিখি 593b, তো এই সংখ্যাটা হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা। আমরা এখানে সবচেয়ে বড় যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। আচ্ছা, আমরা এই সংখ্যাটা অক্টাল বলছি কারণ এখানে প্রত্যেকটা অঙ্ক 0 থেকে 7 এর ভিতরে আছে, যেমন 5 6 7। আমরা এই সংখ্যাটা দশমিক সংখ্যা বলছি, প্রত্যেকটা সংখ্যা 0 থেকে 9 এর মধ্যে আছে। এই সংখ্যাকে কিন্তু আমি অক্টাল বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এই সংখ্যাটার মধ্যে 9 যে সংখ্যাটি আছে বা ডিজিট আছে, সেই সংখ্যাটি কিন্তু 0 থেকে 7 এর ভিতরে নাই। সো এই সংখ্যাটাকে আমরা অক্টাল বলতে পারবো না। এই সংখ্যাটাকে আমরা বাইনারি বলতে পারবো না, কারণ এই সংখ্যাটি বাইনারির মধ্যে নাই। বাইনারি 0 এবং 1 থাকলে সেটা বাইনারি হবে, বাট এখানে 0 এবং 1 এর থেকে বেশি অঙ্ক আছে, এটাকেও আমরা বাইনারি বলতে পারবো না। এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, কারণ এখানে আমরা যে কোনো সংখ্যাই কি হতে পারে হেক্সাডেসিমেল হতে পারে। এই সংখ্যাটাও হেক্সাডেসিমেল হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। আর যদি কোনো সাইন দেওয়া থাকে A B C D E F এর কোনো প্রতীক থাকে, তাহলে অবশ্যই সংখ্যাটি হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা। তো আমরা সংখ্যাগুলো বুঝতে পেরেছি। এইবার আসো আমরা প্রত্যেকটি পদ্ধতির সংখ্যাগুলো নিয়ে আরেকটু বিশ্লেষণ করি। যেমন যদি বলা হয় 3 অঙ্কের বৃহত্তম দশমিক সংখ্যা কত, তাহলে আমরা লিখব 3টা 9। 3 অঙ্কের বৃহত্তম দশমিক সংখ্যা হচ্ছে 3টি 9। যদি বলা হয় 3 অঙ্কের বৃহত্তম বাইনারি সংখ্যা কত, তাহলে হবে 3টি 1। যদি বলা হয় 3 অঙ্কের বৃহত্তম অক্টাল সংখ্যা কত, তাহলে 3টি 7। যদি বলা হয় হেক্সাডেসিমেলের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে হবে 3টি F। তো আমি আবারও বলতেছি যে আমরা সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। আমরা বাইনারির সর্বোচ্চ বিট হচ্ছে 0 এবং 1, সর্বোচ্চ বিট হচ্ছে 1। তাহলে 3 অঙ্কের বৃহত্তম বাইনারি সংখ্যা হচ্ছে 3টি 1। অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত 7, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 7। হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা হচ্ছে কি F, তাহলে 3 অঙ্কের বৃহত্তম হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে কি 3টি F। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব যে এই যে সংখ্যাগুলা মূলত দশমিক সংখ্যায়, আমরা দশমিক সংখ্যাকে বিভিন্নভাবে ব্যবহার করে এই বিভিন্ন পদ্ধতিগুলা ব্যবহার করেছি। তো প্রথমে দেখো যে আমরা যে বাইনারি সংখ্যা বলি 0 আর হচ্ছে 1,
তো এই 0 এবং 1 কে বলা হয় বাইনারি ডিজিট। তো বাইনারি ডিজিট এবং একে সংক্ষেপে বলা হয়, এই দুইটাকে সংক্ষেপে বলা হয় বিট। তো এই বিট শব্দটা নেওয়া হচ্ছে বাইনারি থেকে বি আর ডিজিট থেকে আইটি নিয়ে এই বিট বলা হচ্ছে। তো আমরা শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে 0 এবং 1 কে বলতে পারি কি বিট। তাহলে বিট কয় প্রকার, বিট কয়টি? তাহলে বিট হচ্ছে দুইটি, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। এই 0 এবং 1 কে কাজে লাগিয়েই দেখা যায় কম্পিউটারের দুটি অবস্থা বা বিদ্যুতের দুটি অবস্থা বিবেচনা করে যাবতীয় সমস্যার কি করা হয়, সমাধান করা হয়। আমরা এরপর থেকে 0 এবং 1 এর পর থেকে 2 থেকে যে সংখ্যাগুলো আছে 2 থেকে 9 পর্যন্ত বা এ বি সি ডি ই এফ পর্যন্ত যে সংখ্যা প্রতীকগুলো আছে এইগুলাকে বলবো এক একটা ডিজিট। আমরা 1 এর পর থেকে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলবো ডিজিট, আর 0 এবং 1 কে বলবো হচ্ছে কি বিট। আর বিট পুরো মিনিংটা হচ্ছে বাইনারি ডিজিট। তো এই বাইনারি ডিজিট আমরা একটা কথা বলতে পারি যে সকল বিটই ডিজিট, বাট সকল ডিজিট কি নয়, বিট নয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসো যে আমরা যদি অক্টাল সংখ্যা লিখি, তো 0 1 2 3 4 5 6 7, তাহলে আমরা দশমিকে যদি সামনের দিকে যাই 0 1 2 3 4 5 6 7, তারপর 8, তারপর 9, তারপর 10। এখন দেখো এখানে আমরা অক্টাল সংখ্যার কথা যদি বলি, অক্টাল সংখ্যার সিরিজটা 7 পর্যন্ত যাবে। 8 এবং 9 এরা দুইজন কিন্তু কি অক্টাল সংখ্যা নয়। তাহলে 7 এর পরে অক্টাল সংখ্যাটা হচ্ছে কত, 10, কারণ এখানে দুটা ডিজিট আছে, যে 1 আর কত 0 আছে। তাহলে এই 1 এবং 0 এই দুটো সংখ্যা কিন্তু অক্টালের 0 এবং 7 এর মধ্যে আছে। সো 7 এর পরের অক্টাল সংখ্যাটা হচ্ছে কত, 17। এভাবে যদি আমরা সামনের দিকে যাই যে 7 7 77, যদি বলা হয় 77 এর পরের অক্টাল সংখ্যাটি কত, তাহলে আমরা দেখতেছি 77 এর পরে 78 79 এরা কেউ অক্টাল সংখ্যা নয়। এইভাবে একদম 99 পর্যন্ত যে সংখ্যাগুলা এরা কেউ কি অক্টাল নয়, কারণ এর মধ্যে 78 এর মধ্যে 8 আছে, 79 এর মধ্যে 9 আছে, যা 7 কে অতিক্রম করে যাচ্ছে। সো 78 থেকে 99 পর্যন্ত আর কোনো অক্টাল সংখ্যা নেই। তাহলে 77 এর পরের অক্টাল সংখ্যাটা হবে কত, 100। মানে এখানে যে 1 আছে 0 আছে 0 আছে এই সংখ্যাগুলো মূলত অক্টাল রেঞ্জের ভিতরে আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার যদি আমরা বাইনারি রেঞ্জটা চিন্তা করি, 0 1, এরপরে 2 3 4, এরা দেখা যায় কেউ কি বাইনারি নয়। কেন? আমরা জানি বাইনারি হচ্ছে 0 আর 1। তাহলে এই 2 থেকে 4 5 6 7 8 9 এরা কেউ বাইনারি নয়। তাহলে পরের বাইনারি সংখ্যাটা হচ্ছে কত, 1 0। এর পরের বাইনারিটা হচ্ছে 11। 12 থেকে একদম 99 পর্যন্ত কোনো বাইনারি সংখ্যা নাই। এর পরের বাইনারি সংখ্যাটা হচ্ছে কত, 100। তাহলে আমরা যদি বিবেচনা করি যে এইটা হচ্ছে প্রথম একটা মান, যেটা 1 এর মান, এটা হচ্ছে 2, এটা 3 নাম্বার বাইনারি, এটা হচ্ছে কি 4 নাম্বার বাইনারি। তাহলে এইভাবে সংখ্যাগুলো কিন্তু সামনের দিকে যাবে। পরে 101 একটা বাইনারি সংখ্যা হবে, 102 3 4 5 6 7 8 9 হবে না, 110 একটা বাইনারি সংখ্যা হবে, 111 একটা বাইনারি সংখ্যা হবে। 111 পরে দেখা যাবে 112 থেকে 999 পর্যন্ত আর কোনো বাইনারি সংখ্যা নাই। তার মানে 111 পরের বাইনারি সংখ্যাটা হচ্ছে 1000। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা যদি এবার হেক্সাডেসিমেলের কথা বিবেচনা করি, হেক্সাডেসিমেল 0 থেকে আসবে কত, 9 পর্যন্ত, তারপরে আসবে এ বি সি ডি ই এফ। তো এফ এর পরের সংখ্যাটা কত হবে, এটা গুরুত্বপূর্ণ, যে এফ এর পরের সংখ্যাটা আবার হবে, যেমন এখানে 0 থেকে 9 পর্যন্ত আসার পর 10 ডিজিটটা কিন্তু এখানে নেই, অতিরিক্ত 6টা প্রতীক কিন্তু এখানে যুক্ত হয়েছে। সো অতিরিক্ত 6টা প্রতীক যুক্ত হয়, এর সংখ্যা কিন্তু প্রতি দশকে 6 করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। সো 9 এর পরের যে হেক্সাডেসিমেল সংখ্যাটা সেটা হবে কত, 10। এভাবে সামনের দিকে যাবে 11 12 13 14 15, তারপর 16 17 18 19, 19 এর পরে 20 হবে না,
কারণ 19 এর পরে হবে 1a 1b 1b 1c 1d 1e 1f। তাহলে 1f এর পরের সংখ্যাটা কি হবে? যেহেতু এখানে 19 এর পরে আবার চলে আসছে নতুন 6টা অঙ্ক, তাহলে পরের সংখ্যাটা হবে 20। এভাবে সামনের দিকে অগ্রসর হবে। তো আশা করি হেক্সাডেসিমাল সংখ্যাগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে একটু আলোচনা করব, কারণ আমরা জানি সবকিছু কম্পিউটারের ডিজিটাল ডিভাইস, সে শুধু বাইনারি নিয়েই সবকিছুকে সার্কিট তৈরি করে, সবকিছু বাইনারি পদ্ধতিতে হয়। তাহলে সব পদ্ধতিগুলোকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায়, দশমিককে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, অন্যান্য পদ্ধতিকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, সে বিষয়গুলো আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংখ্যা পদ্ধতির এখন দেখব রূপান্তর। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরে আজকে আমরা একটা বিষয় দেখব, দশমিক থেকে কিভাবে বাইনারিতে, কিভাবে অক্টালে, কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়, আমরা আজকে এই বিষয়টা দেখব। তো দশমিক একটি সংখ্যা, মনে করে একটি সংখ্যা আমরা নিলাম 95.35। তো 95.35 এটা একটা দশমিক সংখ্যা। এটা থেকে আমরা কিভাবে বাইনারি করব, অক্টাল করব, হেক্সাডেসিমাল করব। তো প্রথমে আমরা আসি বাইনারিতে। আমরা জানি বাইনারি সংখ্যা হচ্ছে 0 থেকে 0 আর কত 1, অক্টাল হচ্ছে 0 থেকে 7, হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত। আচ্ছা, এবার আসো যে এই সংখ্যাটা কিভাবে আমরা বাইনারিতে করতে পারি। বাইনারির ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে কত 16। তো প্রথমে বাইনারিতে আমরা যদি রূপান্তর করি, এর বেস দ্বারা একে ভাগ করতে হবে। বেস দ্বারা যদি এটা ভাগ করি তাহলে হচ্ছে 47, 47 দুগুণে হচ্ছে 94। তো হাতে থাকছে, অবশিষ্ট থাকছে কত 1। আবার 2 দিয়ে ভাগ করলে 23 দুগুণে 46, অবশিষ্ট থাকছে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22 থাকছে 1, 5 দুগুণে 10 থাকছে 1, 2 দুগুণে 4 থাকতেছে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 2 কে 2, ভাগশেষ 0। আবার 2 দিয়ে 0 বার ভাগ করলে ভাগশেষ 1। আমরা এই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখব নিচের থেকে উপরে। সবচেয়ে নিচের সংখ্যাটাকে বলা হয় MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং সবচেয়ে উপরের যে সংখ্যাটা এই 1টা, এটা হচ্ছে LSB বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এই সংখ্যাটা 95, এখানে দুটি কথা উল্লেখযোগ্য যে এই 95 এটা হচ্ছে একটা পূর্ণাংশ। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। এই যে বিন্দুটা, যেটাকে আমরা দশমিক বিন্দু বলি, এটার একটা নাম আছে, এটাকে বলে রেডিক্স পয়েন্ট, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আর এই দিকে যে 35.35 এই সংখ্যাটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। তাহলে 3টা বিষয় মনে রাখবে যে রেডিক্স পয়েন্টের বাম দিকের যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে পূর্ণাংশ, এবং পরের সংখ্যাটা হচ্ছে কি ভগ্নাংশ। তো আমরা পূর্ণাংশের ক্ষেত্রে কি করব, 2 দ্বারা ভাগ করব। দশমিক বাইনারি ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব, অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করব। তো এবার আমরা ভগ্নাংশের গুণটা কিভাবে করব, 0.35 এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। আমরা পূর্ণাংশের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করলাম, ভগ্নাংশের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে। তো 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 7। এখানে 2 গড় আগে দশমিক, এদিকে কিছু থাকছে না, এদিকে আমরা দিব 0। আবার 2 দ্বারা গুণ করলে 2 0 0, 7 দুগুণে কত 14, 2 গড় আগে দশমিক, এটা হবে পূর্ণাংশ। আমরা পূর্ণাংশগুলোকে কিন্তু গুণ করব না। আবার এটাকে 2 দ্বারা গুণ করলে 2 0, 4 দুগুণে 8, এদিকে কিছু নাই 0। আবার 2 দ্বারা গুণ করলে 2 0, 8 দুগুণে কত 16। এভাবে আমরা সর্বোচ্চ 5 বার গুণ দিব, 6 দুগুণে 12। আশা করি তোমরা গুণটা বুঝতে পেরেছো। আমরা বাউন্ডারির বাইরে যে পূর্ণাংশ, এইখানে যে সংখ্যাগুলো আসলো এরা হচ্ছে সবাই পূর্ণাংশ। এই ক্ষেত্রে আমরা ফলাফল লিখব হচ্ছে উপর থেকে
নিচের দিকে। তাহলে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে লিখলাম হচ্ছে নিচের থেকে উপরের দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে লিখবো হচ্ছে নিচের থেকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো। তাহলে এই সংখ্যাটার বাইনারি মান দাঁড়াচ্ছে কত? 1 0 1 1 1 1 1 2 3 4 5 1 2 3 1 2 3 4, আরেকটা লাগবে 1 2 3 4 5 6 7টা 1 2 3 4 5 6 7। তারপরে হচ্ছে রেডিক্স পয়েন্ট দিয়ে আমার 0 1 0 1 1। এখানে কিন্তু আমি আরো গুণ করতে পারতাম 2 দ্বারা, তো আমরা সর্বোচ্চ 5 বার গুণ করব। তো যেহেতু আরো গুণ করা যেত, এটাকে আমরা এই জন্য ব্র্যাকেট দিয়ে এখানে 2টা ডট দিব, এর মানে হচ্ছে এটাকে আমরা আরো গুণ করতে পারি। এবার আমরা যদি এই দশমিক সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করি, তাহলে 8 দ্বারা ভাগ করব। 8 দিয়ে আমি 95 কে ভাগ করব। তো 8 দ্বারা 95 কে যদি ভাগ করি, তাহলে কতবার যাচ্ছে? 8 বার 8 11 হচ্ছে, 11 বার গেলে 88। তো এখানে থাকতেছে হচ্ছে 88 7 থাকছে। আবার যদি 8 দিয়ে ভাগ করি, 8 কে 8 3 থাকছে। আবার 8 দিয়ে ভাগ করলে 0 আর কত 1। এখানে সবসময় মনে রাখবে যে সবশেষে কিন্তু 0 দ্বারা 0 দ্বারা এটাকে ভাগ করতে হবে। তো এখানে আমরা সবশেষে 0 দ্বারা ভাগ করলাম। এখানে এটা হচ্ছে 137, নিচের থেকে উপরে যাবে। এই জায়গায় আমরা লিখব এটা হচ্ছে MSD, আর এটা হচ্ছে LSD। আমরা D দ্বারা বোঝাচ্ছি এখানে ডিজিট, কারণ আমরা জানি অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত। সো এখানে আমরা লিখবো হচ্ছে MSD, বাট বাইনারি ক্ষেত্রে আমরা লিখিয়েছিলাম MSB, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, কারণ বাইনারিতে সবগুলাই হয় বিট, আর অক্টাল এবং অন্যান্য পদ্ধতিতে এটা হবে ডিজিট। এরপর যদি আমরা 0.35 এটাকে 8 দ্বারা গুণ করি, তাহলে দাঁড়াচ্ছে 5 8 40 0 3 8 24 8 4 28। তাহলে 2 ঘর আগে দশমিক, এরপরে এটা পূর্ণ সংখ্যাটা আমরা আলাদা রাখবো। 8 দুগুণে কত, সরি এটা হবে 8 দ্বারা গুণ, 8 8 কত 64। আচ্ছা, এটাকে আবার 8 দ্বারা গুণ করব। 8 0 4 কত 32। আবার 8 দ্বারা গুণ করলে 8 0 8 দুগুণে কত 16। এরপর আবার 8 দ্বারা গুণ করব, 6 8 কত 48 4.80। তাহলে এইখানে আমার মানগুলো হচ্ছে এই হচ্ছে MSD আর এই হচ্ছে LSD। তাহলে যদি আমি অক্টালে রূপান্তর করি, তাহলে আমার মানটা দাঁড়াচ্ছে 137 রেডিক্স পয়েন্ট 2 6 3 1 4। এটা আমি আরো গুণ করতে পারতাম, এই জন্য এটা হবে ডট ডট, এবং এর বেজ হচ্ছে কত 8। এরপরে আমরা আরেকটা অংশ দেখবো, সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। তো আমরা যদি এটা হেক্সাডেসিমেলে নিই, তাহলে হেক্সাডেসিমেলের জন্য আমার কত দিয়ে পূর্ণাংশকে 16 দ্বারা ভাগ করতে হবে। 16 দিয়ে যদি 95 কে ভাগ করি, 5 16 কত 80। এখানে থাকছে 15, 15 মানে হচ্ছে কি F। আমরা এখানে A থেকে F, A মানে হচ্ছে কত 10, B হচ্ছে কত 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15। তাহলে F এর মান হচ্ছে 15, এই জন্য 15 ব্র্যাকেটে আমরা F লিখবো। এরপর 16 দিয়ে ভাগ করা যায় না, 0 বার কত থাকে 5 থাকে। তোমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হও। যেমন 16 দিয়ে ভাগ করলে 5 কে যদি আমরা ভাগ করি, তাহলে 16 0 0, ভাগফল হচ্ছে তাহলে কত 0, আর এখানে অবশিষ্ট থাকতেছে কত 5। তাহলে এখানের মানটা হচ্ছে 5F। তো এই হচ্ছে 5F আসবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর যদি আমরা ভগ্নাংশ করি, তাহলে 0.35 কে আমাদের গুণ করতে হবে কত দিয়ে 16 দিয়ে। তো সেভাবে আগের মতো আমাদের গুণ করতে হবে। তো এই গুণগুলোর ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তো 0.35 ইন্টু 16, তো এটা আসতেছে 5.60। তাহলে 5 হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে আবার 16 দিয়ে গুণ দিব। 0.6 ইন্টু 16 হচ্ছে 9.60। দেখো এটা কিন্তু আমাকে 5 বার গুণ করতে হবে না, কারণ আমি প্রথমবার গুণ করার পরে 0.60 আসছে, এবং দ্বিতীয়বার গুণ করার পরেও 0.60 আসছে। তাহলে আমি আবার গুণ করলে একই ফলাফল আসবে। সো এখানে আমার ফলাফলটা হচ্ছে 5 আর কত 9। তাহলে 16 দিয়ে ভাগ করার পরে 5F, আর হচ্ছে এখানে হচ্ছে 5 9। তাহলে এইটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কয়েকটা পদ্ধতি রূপান্তর দেখেছি। পরবর্তী ক্লাসে আবার কিভাবে এর উল্টাটা করা যায়, অর্থাৎ বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে